এখন দেখো রেগুলার নর্মাল, হ্যাঁ, মেডিকেল ক্লাসের বাইরে এটা কিন্তু একটা টপিক। রেগুলার নর্মাল আমাদের যে ক্লাস হয়, প্যাথোলজি, ফিজিওলজি, ফার্মাকোলজি, বডি, হিউম্যান বডি নিয়ে যে আলোচনা, তার বাইরের এটা টপিক। বেসিক্যালি এনএমসি, এমসিআই জমানা শেষ হয়ে এনএমসি আসার পর থেকে যখন মেডিকেল এডুকেশনটা কম্পিটেন্সি বেসড হওয়া শুরু করলো, তার আগে আমরা যখন এমবিবিএস পড়েছি তখন আমাদের এসব টপিক পড়তে হতো না। কিন্তু এটা একটা ল্যাগিং, আমি বলবো, হ্যাঁ চলে এসো, এটা একটা ল্যাগিং ছিল। কারণ মেডিকেল পড়াশোনাটা শুধু থিওরিটিক্যাল নয়, ইট ইজ মোর ক্লিনিক্যাল। ওকে, এখন ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে গেলে শুধু সায়েন্স জানলেই হয় না। ওকে, সবাই পড়াশোনা করে ভালো ক্লিনিশিয়ান হয় না। ওকে, কারণ হচ্ছে মেডিকেল সায়েন্স ইজ এ সায়েন্স, বাট প্র্যাকটিস ইজ অ্যান আর্ট। ওকে, অ্যাপার্ট ফ্রম হ্যাভিং নলেজ, you must have good communication skill. Okay, you must have good history taking of the patient, এবং পেশেন্টের কোয়ারি গুলোকে সলভ করতে হবে। একই সঙ্গে আরেকটা বড় প্রবলেম কি হয়, যখন এখনো তোমরা যেহেতু স্টাডিং ফেজে আছো বুঝতে পারছো না, পরে যখন ইন্টার্নশিপ থেকে ঢুকবে আস্তে আস্তে, ইউ উইল হ্যাভ লট অফ পেশেন্টস, এবং তোমাদের এন্টায়ার ইন্টার্ন হাউস স্টাফ হিসাবে পুরো হসপিটালের দায়িত্বটা এসে কিন্তু জুনিয়র স্টাফেদের উপরই পড়ে। কনসালটেন্ট সকালবেলা রাউন্ড দিয়ে কিন্তু তোমাদের হাতে দায়িত্বটা বুঝিয়ে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে নিয়ে সারাদিনের পারফরমেন্সটা তোমাদের করতে হবে। এখানে দাঁড়িয়ে কি হয় জানো তো, দুটো প্রবলেম তোমরা ফেস করবে। তোমরা কেন, সবাই ফেস করে। সেটা হচ্ছে যে সদ্য তখন একজন মেডিকেল স্টুডেন্ট ডাক্তারি পাস করছে, হ্যাঁ, সে ক্লিনিক্যাল প্র্যাকটিসে ঢুকছে বা ইন্টার্নশিপ হাউস স্টাফশিপ করছে, প্রচন্ড ওয়ার্কলোড, কিন্তু তার নলেজটা তখনও সেই জায়গায় পৌঁছয়নি যে প্রত্যেকটা ডায়াগনোসিস বা প্রত্যেকটা পেশেন্টকে সে সঠিকভাবে ম্যানেজ করতে পারবে, বা প্রত্যেকটা ম্যানেজমেন্ট সে সঠিকভাবে রিকল করতে পারবে। রাইট? একটা নলেজ এবং ক্লিনিক্যাল স্কিলের মধ্যে গ্যাপ তখনও থাকে, যেটা গ্যাপটা মেটানোর জন্যই না ইন্টার্ন হওয়া, হাউস স্টাফ হওয়া। তো তখন কিন্তু তুমি ধরো একটা মায়োকার্ডিয়াল ইনফাকশন পেশেন্ট পেলে, যার চেস্ট পেইন হচ্ছে, হসপিটালে এসছে, তোমার হাতে কিন্তু তখন টাইম থাকবে না যে অ্যাঞ্জাইনা পেক্টোরিসটা পড়ার, অ্যানাটমি থেকে বা ফার্মাকোলজি থেকে ফার্মাকোথেরাপি, ইসকেমিক হার্ট ডিজিজ পড়ার। রাইট? কিন্তু তোমাকে ম্যানেজমেন্টও ঠিক করতে হবে। ইউ ক্যানট ডু ইট, ইউ ক্যানট হার্ম দ্য পেশেন্ট। তোমার ডেফিসিয়েন্সির জন্য কারো পেশেন্টের হার্ম হবে, এটা তো হতে পারে না। সো ইউ হ্যাভ টু বি কম্পিটেন্ট অ্যাট দ্য সেম টাইম। নাও ওই শর্ট পিরিয়ড অফ টাইমে তুমি কি করে ইনফরমেশনস, অনলাইন, ইন্টারনেটকে কাজে লাগিয়ে তুমি ট্রিটমেন্টটাকে, তোমার নলেজ গ্যাপটাকে পূরণ করবে, ফিল আপ করবে, সেটাই কিন্তু টপিক, সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন। এখন সত্যি আজ থেকে ধরো 20-30-40 বছর আগে যখন প্র্যাকটিস করা হতো, বা যারা ডাক্তারি পাস করেছেন, ইট ওয়াজ এ হারকিউলিয়ান টাস্ক। যেটা বললাম, ইন্টারনেট নেই, ডেটাবেস নেই, কিচ্ছু নেই। তো একজন ডক্টর, তাকে রাউন্ড দিতে দিতে যদি কোনো কোয়ারি তৈরি হয়, তাকে বই খুলেই পড়তে হবে বা জার্নাল খুলে পড়তে হবে ফিজিক্যালি। ইটস নট পসিবল এভরি টাইম। তো এখন আবার উল্টো দিক কি, ইন্টারনেট এসে যাওয়ার পর কি হলো, there is a flood of information in internet, right? flood of information. তুমি যে কোনো টপিক নিয়ে নেটে সার্চ মারো, গুগল will give you a lot of result, right? তো এখন এই সব রেজাল্ট কি ঠিক তুমি নিতে পারো? কারণ বিইং এ ডক্টর, ইউ আর দ্য ফাইনাল অথরিটি। তুমি যদি একজন এমডি হও, তাহলে একটা টপিকের সাবজেক্টের কোয়ারি হলে you will be the final authority. So before you rely on Google, you have to find out that whether this information is right or wrong. Now how to assess that? That is that. সেটা হচ্ছে আজকের টপিক। ওকে, যে আমি কোন ইনফরমেশনটা নেব ইন্টারনেট থেকে আর কোন ইনফরমেশনটা ডিসকার্ড করে দেবো। আবার দেখো, এই যে বললাম ইন্টারনেট আসার পর একটা ফ্লাড অফ ইনফরমেশন হলো। ওকে, সবার হাতে সব তথ্য, এটা একটা নেগেটিভ দিকও তৈরি হলো। পেশেন্টের পেন অ্যাবডোমেন হলো। ওকে, কলকাতার ধরো সাউথ ক্যালকাটা সফিস্টিকেটেড পেশেন্ট যদি দেখো, পেন অ্যাবডোমেন তোমাকে দেখিয়ে যাওয়ার পর তোমার ফোন নাম্বার নিয়ে ঘরে বসে গুগল সার্চ করবেন তিনি। ওকে, পেন অ্যাবডোমেনের চলে এসো, পেন অ্যাবডোমেন নিয়ে যদি গুগল সার্চ করো, গুগল তোমায় 30 পাতা লেখা দেবে। এআই দিলে তো, চ্যাট জিপিটি দিলে তো আরো দেবে।
এবং তাতে মোটামুটি গ্যাস্ট্রাইটিস, ইরোসিভ গ্যাস্ট্রাইটিস থেকে গ্যাস্ট্রিক কার্সিনোমা অব্দি সবকিছু রয়েছে। এবার পেশেন্ট তোমার কাছে পরের দিন চলে এলো, এসে বলে ডাক্তারবাবু আমার তো মনে হচ্ছে আমার ক্যান্সার হয়েছে। এই তো গুগলের ডেটাবেস এই যে বলছে, গুগল বলছে, চ্যাট জিপিটি বলছে। ওকে, আপনি কি করে বলছেন এটা না? রাইট? তো এই জায়গাটায় দাঁড়িয়ে যেটা বললাম, ইনফরমেশনে শুধু ইনফরমেশন গ্যাদার করলেই হবে না, আমাদের লেভেলে বিং এ ডক্টর আমাদের কিন্তু হেলথ কেয়ার ইনফরমেশনটাকে ঝাড়াই বাছাই করাটাও জানতে হবে। দ্যাট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। তুমি একটা পেশেন্ট ইন্টার্ন, তুমি হাউসটা প্রচন্ড প্রেশার, একটা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ম্যানেজমেন্ট ভুলে গেছো, হতেই পারে। ওকে, তার আগে একটা কোমা পেশেন্ট দেখে এসছো, পরে ওটা কোরিলেট করতে পারছো না, কি দেবো ভুলে গেছি। ওকে, তুমি কোন সোর্স ডেটাবেসটাকে মানবে? তুমি একটা গুগল খুললে নেট থেকে পেলে দিয়ে দিলে? নো, ইট শুড নট বি লাইক দ্যাট। ওকে, হোয়াট ডেটাবেস? তো দ্যাট ইজ দ্য সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন। দেখো কি বলছে, there has been an explosion of information available on the internet for both healthcare professional and the consumer. An estimated 60 million US adults use search engines daily basis to explore more than 1 trillion web pages. Studies suggest that about 60% of adults search for health related information. It may be anything. According to some top internet researchers, the public is unable to find the information they seek almost 50% of the time. অর্থাৎ 50% কেসে মানুষ কিন্তু, যারা সাধারণ মানুষ, তারা কিন্তু ইন্টারনেটে সার্চ করে তাদের প্রবলেম সলভ হয় না, তারা তাদের ডিজায়ার ডেটা পায় না। অ্যান্ড দ্য কোয়ালিটি অফ দ্য ইনফরমেশন দে ডু ফাইন্ড ইজ এ সেপারেট কনসার্ন। এবং যে 50% ডেটাটা পায়, তারাও কতটা জেনুইন ডেটা পাচ্ছে, এটাও কিন্তু একটা ডিবেট। ওকে, তাহলে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অবজেক্টিভ কি? যে ফিজিশিয়ানস নিড টু বি আপ টু ডেট অ্যাবাউট মেডিসিনস বিকজ নিউলি ইনোভেটেড মেডিসিনস কাম অন ক্লিনিক্যাল প্র্যাকটিসেস অ্যান্ড নলেজ অফ এক্সিস্টিং থেরাপিউটিক এজেন্টস। ইউজিং রিলায়েবল ইনফরমেশন রিসোর্সেস ইজ দ্য ফান্ডামেন্টাল ফর সেফ অ্যান্ড কনসিস্টেন্ট প্র্যাকটিস। কেন বলছি আপ টু ডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট? সাপোজ এরকম একটা কেস হয়েছিল যে একজন পেশেন্ট, তার বক্তব্য ছিল তার মিস ডায়াগনোসিস হয়েছে এবং মেডিকেশন এরর, ডায়াগনোসিস ভুল এবং ট্রিটমেন্ট ভুলে তার ক্ষতি হয়েছে বলে তিনি কোর্ট কেস করেছিলেন। এবং বোম্বে হাইকোর্টে কেসটা চলার পর কি হলো, তিনি তার সপক্ষে, তার যে উকিল, তিনি টেক্সট বুক বার করে দেখিয়েছিলেন যে এই দেখুন থেরাপি, এবং আমার পেশেন্টের ক্ষেত্রে এই থেরাপির প্রোটোকল মেনটেন হয়নি। ওকে, অ্যান্ড দ্য কোর্ট সামন দ্য ডক্টর, এবং ডক্টর যখন তাকে সামন দেওয়া হলো, তিনি যখন কোর্টে এলেন, তিনি এসে বললেন যে এই টেক্সট বুকটা যেটা দেখাচ্ছেন এটা 5 বছর আগের এডিশন, লেটেস্ট থেরাপিউটিক গাইডলাইনটা 2 মাস আগে বেরিয়েছে, সেটা আমার প্রোটোকলটা মেনে চলে, সো মাই প্রোটোকল ইজ রাইট। ওকে, সো দ্যাট ইজ হোয়াই আপ টু ডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এগেইন হুইচ জার্নাল ইউ উইল রিলাই অন। ওকে, তাহলে দেখো ডিফারেন্ট সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন। ড্রাগ ইনফরমেশন কি? বেসিক্যালি কারেন্ট most latest, critically acclaimed, it should be critically acclaimed, relevant data about drugs and drug use in a given patient in a particular situation. So that is called a drug information. দেখো drug information কি? ইন্টারন্যাশনাল ডেটাবেস, WHO ডেটাবেস আমরা নিতে পারি, এসেনশিয়াল মেডিসিন লিস্ট EML আমরা রিলাই করতে পারি। ওকে, পিয়ার রিভিউড জার্নালস, নেচার জার্নালে একটা কিছু বেরোলো, ওকে, কোনো নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন তাতে কিছু বেরোলো, ওকে, ডিসকভারি জার্নালে কিছু বেরোলো, উই ক্যান রিলাই অন দ্যাট ডেটা। রেফারেন্স বুকস, ওকে, হায়ার স্টাডি, সাপোজ টেক ফার্মাকোলজি, সাপোজ গুডম্যান গিলম্যান, ওকে, সার্জারিতে লাভান বেইলি, মেডিসিনে হ্যারিসন, ডেভিডসন, ইউ ক্যান রিলাই অন দিস বুকস বিকজ দে আর ক্রিটিক্যালি অ্যাক্লেমড, 100 বছর ধরে চলছে, পিরিয়ডিক্যালি আপডেটেড, ওকে, অ্যান্ড মোস্ট মডার্ন। ওকে, ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল ড্রাগ ইনফরমেশন সেন্টার্স, আমাদের দেশেও ইনফরমেশন সেন্টার্স রয়েছে যেখানেও ড্রাগের ব্যাপারে ইনফরমেশন পাওয়া যায়। ইট ওয়াজ স্টার্টেড ইন তামিলনাড়ু, আমি আসছি এক এক করে। লোকালি প্রডিউসড ফর্মুলারিজ অ্যান্ড থেরাপিউটিক বুলেটিনস, সাপোজ আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ, এখন এটা হয়নি, কলেজ নতুন স্টেজে আছে বলে আস্তে আস্তে এগুলো ডেভেলপ করে। প্রত্যেকটা বড় হসপিটালে, সাপোজ তুমি যদি অ্যাপোলো হসপিটালে চাকরি করো কোনোদিনও, বা সাপোজ মণিপাল গ্রুপসে কাজ করো, তাহলে কর্পোরেটে বড় হসপিটালে দেখবে তাদের একটা অ্যান্টিবায়োটিক পলিসি থাকে। অর্থাৎ
সাপোজ তুমি এখানে একটা পেশেন্টের ইউটিআই পেলে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মাইক্রোবায়োলজিতে পড়ছো তো, হ্যাঁ? হোয়াট ইজ দ্য মোস্ট কমন অর্গানিজম? ইশ্চেরিশিয়া কোলাই, ইকোলাই। ইকোলাই এর ড্রাগ রেজিস্ট্যান্স হয়, উই অল নো, ওকে? এবার ইকোলাই এর রেজিস্ট্যান্স প্যাটার্ন দেখা গেল বীরভূমে একরকম, কলকাতা একরকম, মহারাষ্ট্রে আরেক রকম, ওকে? ইউরোপে যাও আরেক রকম, ওখানে কোনো অ্যান্টিবায়োটিকই ম্যাক্সিমাম লোক খায় না, তো ওখানে একদমই হয়তো দেখা গেল সেন্সিটিভ, ওকে? তো নট নেসেসারিলি সিপ্রোফ্লক্সাসিন এখানেও ইউটিআই কাজ করবে, আর মহারাষ্ট্রেও কাজ করবে, আর কলকাতাতেও কাজ করবে, একই অ্যান্টিবায়োটিক, ইট মে নট বি। সো ডিপেন্ডিং আপন ইউর এরিয়া, ওকে, হোয়ার ইউ আর প্র্যাকটিসিং, তোমার অ্যান্টিবায়োটিক পলিসি কিন্তু চেঞ্জ হতে পারে। বড় হসপিটাল যারা, বড় মেডিকেল কলেজ, সাপোজ ভেলোর, তার একটা নিজস্ব অ্যান্টিবায়োটিক পলিসি আছে, অর্থাৎ তারা তাদের ইউটিআই, তাদের এলআরটিআই, তাদের বিভিন্ন ডিজিজ সিলেক্ট করে স্টাডি করে তারা দেখেছে যে আমাদের এখানে ডিজিজের রেজিস্ট্যান্স প্যাটার্ন এরকম, এবং আমরা এই অ্যান্টিবায়োটিক পলিসিটা ফলো করব। তো ইউ ক্যান রিলাই অন দ্যাট ইনফরমেশন, ওকে, লাইক দ্যাট। এছাড়া ওয়েবসাইটস এবং ফার্মাসিউটিক্যাল প্রমোশনাল লিটারেচার্স। দেখো, গোদা বাংলায় আমরা ড্রাগ ইনফরমেশন এই যে পুলটা, ডেটাটাকে এর থেকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, একটা হচ্ছে টার্সিয়ারি, ওকে? প্রাইমারি কি? প্রাইমারি হচ্ছে মোস্ট আপ টু ডেট রিসোর্স অ্যাভেলেবল টু দ্য ক্লিনিশিয়ান অ্যান্ড কনসিস্ট অফ জার্নাল আর্টিকেলস রিপোর্টিং অরিজিনাল রিসার্চ, নিউ আইডিয়াস অ্যান্ড ওপিনিয়ন। মানে আমি টিউবারকুলোসিসের উপর একটা রিসার্চ করলাম, ওকে, এবং এই রিসার্চটা একদম অরিজিনাল রিসার্চ, ওকে, কোনো মিলাবট নাই, ওকে, এবং সেই রিসার্চের যে ভ্যালুটা আমি সেটা বিভিন্ন জার্নালে পাঠালাম পাবলিকেশনের জন্য। এবার নেচার পত্রিকা তাদের যে বিশাল ইন্টারন্যাশনাল বেস অফ এডিটার্স, তারা সমস্ত স্টাডি করে দেখলো যে আরে বাবা, এটা তো দারুণ স্টাডি হয়েছে, একদম অথেন্টিক স্টাডি হয়েছে, এটাকে পাবলিশ করো ফর ইন্টারন্যাশনাল নলেজ। যখন সেটা নেচার পত্রিকায় পাবলিশ হলো, বা নিউ ইংল্যান্ড জার্নালে পাবলিশ হলো, বা সায়েন্স ডাইরেক্টে পাবলিশ হলো, তখন কিন্তু সেটা একটা অরিজিনাল রিসার্চ আর্টিকেল হলো। And you being a practitioner, you can depend on that research article published in Nature or New England Journal. Okay, not মানে নেসেসারি যে তুমি গুগল সার্চ করলে একটা ডেটা পেয়ে গেলে ওটা দিয়ে দিলে, তোমাকে এই ধরনের একটা জার্নাল খুঁজতে হবে। তো অরিজিনাল আর্টিকেল যদি নাও, সেটা কিন্তু প্রাইমারি সোর্স অফ ড্রাগ ইনফরমেশন, ওকে? আরেকটা কি? সেকেন্ডারি সোর্স। সেকেন্ডারি সোর্স কি? যে দেখো, সেকেন্ডারি সোর্স হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, যারা কি করেছে, যারা দেখছে যে এই এত ডেটা, কেন না আমরা ডেটাটাকে পুল আপ করে দিই ফর বেনিফিট অফ দ্য ডক্টর, ওকে? জার্নাল ধরে ধরে, স্টাডি ইয়ার ধরে ধরে তারা কিন্তু একটা বিশাল ডেটাবেস তৈরি করেছে সমস্ত ওষুধের উপর বা সমস্ত ডিজিজের উপর। ইউ ক্যান টেল, ইউ সার্চ এনি টপিক, ইউ উইল ফাইন্ড। যেমন কি পাবমেড, যেমন গুগল স্কলার, ওকে, যেমন ওভিড, যেমন আইডিস, আইওয়া ড্রাগ ইনফরমেশন সেন্টার, যেমন আইপিএ, ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল অ্যাবস্ট্রাক্টস, এমবেস, ওকে, ক্যান্সার লিট, সিডবেস, এরকম অনেক আছে, ওকে? তোমরা তো গুগল সার্চ করেছো, সবাই করো। গুগলে কোনোদিনও স্কলার লিখে সার্চ করেছো? করেছো? কারা কারা করেছো? এনিবডি করেছো? ভেরি গুড। এনিওয়ান এলস? হ্যাঁ, যদি গুগলে কোনোদিনও স্কলার লিখে সার্চ করো, একটা এন্টায়ার ডিফারেন্ট ওয়ার্ল্ড খুলে যাবে। দ্যাট ইজ কল্ড গুগল স্কলার। করে দেখো, ওকে? ওপেন ইউর স্মার্টফোন, ওপেন ইউর গুগল। এতদিন গুগল করেছো, গুগলের ভেতরে যে কত কিছু আছে আজকে আমি বলবো। লেখো স্কলার অ্যান্ড সার্চ ইট, দেখবে গুগল স্কলার বলে একটা খুলবে। খুললো? স্কলার, গুগল স্কলার খুললো। এইবারে গুগল স্কলারের উপর ধরো তুমি সাপোজ একটা যে কোনো একটা ড্রাগের নাম বলো, এনি ড্রাগ অফ ইউর চয়েস, বলো এনিবডি। হ্যাঁ, প্রোপ্রানোলল, ভেরি গুড, কঠিন ড্রাগ বলেছে, প্রোপ্রানোলল। এবার যদি তুমি প্রোপ্রানোললের নর্মাল গুগলে সার্চ করো, তোমার প্রোপ্রানোলল সম্বন্ধে ও যা জানে, যাহা জানো তাহা লিখো, ওকে, একদম ডিটেলসে দিয়ে দেবে, যাও আছে, ওকে? কেউ প্রোপ্রানোলল নিয়ে ইউটিউবে ভিডিও করেছে, গুগল সেটাও দেবে। কেউ প্রোপ্রানোলল নিয়ে একটা লেকচার দিয়েছে, সেটাও দেবে, ওকে? কিন্তু সেটা কিন্তু রিলায়েবল সোর্স নয়।
তুমি গুগল স্কলারে যখন প্রোপ্রানোলল সার্চ করবে, করে দেখো, দেখো প্রোপ্রানোলল সার্চ করলে তো, করেছো, দেখবে শুধু রিসার্চ আর্টিকেল গুলো দিচ্ছে, দেখছো, আর কিছু কি দিচ্ছে? Only those articles on propranolol that has been published in international journals with their reference. Okay, so that is called a reliable information. যেমন আমি তোমায় দেখাই, গুগল স্কলারের থেকে অনেক বেটার হচ্ছে পাবমেড। পাবমেড হচ্ছে ইউএস, ইউনাইটেড স্টেটস এর এটা অফিসিয়াল মেডিকেল ডিকশনারি, ইউ ক্যান টেল অনলাইন। ওকে, তো দেখো আমি দেখাচ্ছি, দেখো দেখো আমি করে দেখিয়েছি। দেখো পাবমেড তুমি যদি সার্চ মারো, ওকে, ইউ উইল গেট পাবমেড, পাবমেড সেন্ট্রাল, পাবমেড ইন্ডেক্স, পাবমেড সার্চ, ইন্ডেক্স, জার্নাল, আর্টিকেল, ওয়েবসাইট, রিসার্চ, এনিথিং। You click on anything and you will get this search engine PubMed. Okay, that is maintained by National Library of Medicine of United States. Okay, PubMed এ গিয়ে তুমি ওই প্রোপ্রানোললটা সার্চ করবে, ইউ বিইং এ ডক্টর। কি দেবে? আমি সাপোজ দেখিয়েছি, দেখো প্রোটন পাম্প ইনহিবিটারস, দেখো প্রোটন পাম্প ইনহিবিটারস নিয়ে কি কি ডেটা স্টাডি হয়েছে বেরিয়ে যাচ্ছে, এবং দেখো ইউ ক্যান কাস্টমাইজ দ্য স্টাডি from 1971 to 2026, যা স্টাডি হয়েছে তুমি পাবে, any study you want. That also you can customize by publication date, 1 year, 5 year, 10 বছর, last 10 years এ কি বেরিয়েছে, last 1 years এ কি বেরিয়েছে। ওকে, এবং দেখো এখানে তুমি দেখে বুঝতে পারবে, দেখো প্রোটন পাম্প ইনহিবিটারস টু প্রিভেন্ট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং এন্ড আপডেটেড মেটা অ্যানালাইসিস। এখানে দেখো অথর নেম দেওয়া, কারা কারা অথর। ওকে, এই অথরের ডিটেলসও তুমি এখানে পাবে, সাইটেশনে ক্লিক করলে অথরের ডিটেলস এসে যাবে। এবং দেখো এখানে কোন জার্নালে, NEJM মানে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, কত নম্বর, কত সালে, 2024 সালে বেরিয়েছে, কোন মাসে, জুলাই মাসে। ওকে, কত নম্বর এডিশন, 3rd এডিশন, ভলিউম নাম্বার 7। ওকে, সো কবে বেরিয়েছে, কি বেরিয়েছে, এবং এখানে দেখো অনেকগুলোতে এখানে টোটাল আর্টিকেল অ্যাভেলেবল থাকে। ওকে, যেমন ধরো পরেরটাতেই আছে, দেখো ফ্রি PMC আর্টিকেল, মানে এই টোটাল আর্টিকেলটাই অ্যাভেলেবল আছে। ওকে, বাট আউট অফ 10 ইউ উইল গেট অনলি 1 or 2, 7 থেকে 8টা কিন্তু আর্টিকেল পাবে না ফ্রি, যেগুলো ইউ হ্যাভ টু বাই ফ্রম পাবমেড। ওকে, US, ওকে, ক্যাপিটালিস্ট, তো ইউ হ্যাভ টু বাই, নো ম্যাটার হাউ গুড আ ডক্টর ইউ আর, ইউ হ্যাভ টু বাই, এবং সেগুলো ভীষণ কস্টলি হয়, বিশেষ করে এলসেভিয়ার এর বা সায়েন্স ডাইরেক্ট এ ধরনের জার্নালগুলো, দে আর ভেরি কস্টলি। ওই জন্য মোস্ট অফ দ্য কেসেস কি হয়, ইনস্টিটিউশন একটা মাস স্কেলে সাবস্ক্রিপশন নেয়। সাপোজ এলসেভিয়ারকে বলে দিল যে আমার ইনস্টিটিউশনের এই ডক্টরস লিস্ট and they can access your data, okay, and we are paying the monthly subscription বা yearly subscription, এইভাবে জিনিসটা করা হয়। So these data are very good but not accessible for common people in most of the cases. Okay, you as a doctor you must have access. Okay, good institutions, good hospitals, they have those. তো দেখো এরকম কত আছে পাবমেডের মতো, দেখো মেশ আছে, মেডলাইন, এটাকে আমরা বলি মেডলাইন, তোমরা গুগলে মেডলাইন বলে সার্চ করলো পাবমেডের মতোই বেরোবে, সেখানে কিন্তু ডিটেলস তোমরা পেয়ে যাবে। অ্যাভেলেবল থ্রু এ ভ্যারাইটি অফ সার্ভিসেস, এই যে এগেইন ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন থ্রু পাবমেড, মেডলাইন এটাকে মেনটেন করে। দেন এক্সআরটা আছে, মেডবেস আমরা বলি, কন্টেন্টস মোর দ্যান 7500 টাইটেলস, 7500 উপর পিয়ার রিভিউড জার্নাল আছে। 2000 যেটা মেডলাইনে নেই তাতে রয়েছে, ইনক্লুড 800 কনফারেন্স and 2,60,000 কনফারেন্স অ্যাবস্ট্রাক্টস, 2.5 লক্ষের উপর কনফারেন্স, তার যে নিট রেজাল্ট that is also given in Experta Medbase. So these things you can access as a doctor in your day-to-day practice when you have less time and you need reliable information. আরেকটা কি, আরেকটা হচ্ছে টার্সিয়ারি। টার্সিয়ারি কি, টার্সিয়ারি হচ্ছে মেইনলি রিভিউ আর্টিকেলস। মানে রিভিউ আর্টিকেল কি, সাপোজ দেখা গেল প্রোটন পাম্প ইনহিবিটর নিয়ে 30টা আর্টিকেলকে পড়াশোনা করে একজন তার উপর একটা রিভিউ লিখলো যে প্রোটন পাম্প ইনহিবিটরে এই ভদ্রলোক বোলপুরে 150 পেশেন্টের উপর টেস্ট করেছে, এই রেজাল্ট পেয়েছে, ইনি মহারাষ্ট্রে টেস্ট করেছে, এই রেজাল্ট পেয়েছে, এই পাবলিশ হয়েছে, এ নিউ ইয়র্কে করেছে, এই রেজাল্ট পেয়েছে, এ ইন্দোনেশিয়া করেছে, এই রেজাল্ট পেয়েছে, টোটাল রেজাল্ট অ্যাকুমুলেট করে দেখা যাচ্ছে যে প্রোটন পাম্প ইনহিবিটরের এই রেজাল্ট আসছে। Okay, that is a review article, that is a tertiary, মানে top level documentation you can rely on. Okay, তাহলে অরিজিনাল আর্টিকেল প্রাইমারি,
Then this PubMed, Google Scholar, this kind of Embase, this kind of indexing organizations, and then there is review articles, that's tertiary. Okay, যেমন ধরো আমি এখানে দেখাচ্ছি সায়েন্স ডাইরেক্ট, এই যে এলসেভিয়ার এর লোগো, এলসেভিয়ার ম্যানেজ সায়েন্স ডাইরেক্ট, ভেরি গুড জার্নাল। ওকে, এবং এখানে দেখো ওদেরই বিভিন্ন ভাগ আছে। এই দেখো কি বলছে, অ্যাক্সেস থ্রু ইউর অর্গানাইজেশন, দেখছো বলছে অ্যাক্সেস থ্রু ইউর অর্গানাইজেশন আর পারচেস পিডিএফ। ওকে, টাকা দাও জ্ঞান নাও, ঠিক আছে, পারচেস পিডিএফ অর অ্যাক্সেস থ্রু ইউর অর্গানাইজেশন, রিভিউ ফেন্টানিল অ্যান্ড নন ফার্মাসিউটিক্যাল ফেন্টানিলস। এবং দেখো এখানে লেখা আছে ফেব্রুয়ারি 2017 এডিশনের পেজের 107 থেকে 116, ভলিউম 171। Suppose you are treating a patient and some query has arisen. Patient has gone to the court. Then if you submit this, that this is the basis of my diagnosis, then it will be accepted. Okay, this level of authenticity is there in this kind of journals. Okay, you can quote these journals. Okay, যে আমি এইটা পড়েছি এই জার্নালে এত নম্বর পেজের আছে, go and read it. Okay, so that kind of thing you can do with these things. Okay, দেখো ইলেকট্রনিক টার্সিয়ারি যেটা বললাম, এখন তো সবই কম্পিউটারাইজড, তো ইলেকট্রনিক টার্সিয়ারি রিসোর্সেস আর দেয়ার লাইক মেড কাউন্সিলার শিটস, ড্রাগ আইডেন্টিফায়ার ট্রিসেলস, lots of lexicomp, micromedex, lots of things are there, you can read from. খুব বেশি পড়ার দরকার নেই, ফর এমসিকিউ নামগুলো জেনে রাখো, বেসিক্যালি দিস আর পোস্ট গ্রাজুয়েট থিং। যাই হোক, লেক্সিকম্প অ্যান্ড মাইক্রোমেডেক্স এই নামগুলো জেনে রাখা তোমাদের দরকার, এরা বেসিক্যালি ইলেকট্রনিক ডেটাবেস। ওকে, ইলেকট্রনিক ডেটাবেস ইজ হুইচ বলে 4টে অপশন দিয়ে দিল, সো ইফ ইউ নো দ্য নেম ইউ ক্যান টিক। ওকে, লেক্সিকম্প অ্যান্ড মাইক্রোমেডেক্স। দেখো ইলেকট্রনিক টার্সিয়ারি ডেটাবেসে তুমি কি পেতে পারো, দেখো ড্রাগ আইডেন্টিফিকেশন, ড্রাগ ইন্টারাকশনস নিয়ে কোনো আইডিয়া থাকলে, কনসেপ্ট কোনো কোয়ারি থাকলে ইউ ক্যান গেট দিস। আইভি কম্প্যাটেবিলিটি, ড্রাগটা আইভি রুটে দেওয়া যাবে কি যাবে না, বা কি প্রবলেমস হতে পারে। ল্যাবরেটরি স্টাডি কি হয়েছে ড্রাগের উপর, পেশেন্ট কাউন্সিলিং হয়েছে ড্রাগ নিয়ে, ড্রাগ ডিপেন্ডেন্স, দেন ড্রাগ অ্যাবিউজ পোটেনশিয়াল আছে কিনা, এগুলো জানতে পারো। ইনসার্ট ইনগ্রেডিয়েন্টস, টেরাটোজেনেসিটি, বেস্ট ফিটিং ইনফরমেশন, লট অফ থিংস, এফডিএ রিকলস। ওকে, অনেক সময় ড্রাগ মার্কেটে আসার পর আবার এফডিএ বলে না এটাকে দেওয়া যাবে না। ওকে, আমরা জানি ফেজ 4। ওকে, ফেজ 4 কি, পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স ক্লিনিক্যাল ট্রায়ালে, তাই না? একটা ড্রাগ যখন তুমি ক্লিনিক্যাল ট্রায়াল করছো, নো ম্যাটার হাউ মেনি ডেজ ইউ আর ডুইং, 5 years, 10 years, 15 years, বাট স্টিল দেয়ার ইজ লিমিটেশন। তুমি কত লোকের উপর টেস্ট করবে? ওকে, 10,000, 50,000 মাল্টি সেন্টার। ওকে, 1 লাখ, চলো 1 লাখের উপর ড্রাগের টেস্ট হলো, তারপর 15 বছর পর ড্রাগ মার্কেটে এলো। মার্কেটে যখন এলো তখন ইন্ডিয়া মতন পপুলেশনে দেশে কত লোক আছে? 150 কোটি। 150 কোটিতে যখন গেল তখন দেখা গেল এমন অনেক সাইড এফেক্ট এসে গেল যেটা ওই 1 লাখ মানুষে পাওয়া যায়নি। ইটস বাউন্ড টু হ্যাপেন। এবার এমন কিছু সাইড এফেক্ট যদি এসে যায়, দেখা গেল যে সেটা খুব ডেঞ্জারাস, তো উই হ্যাভ টু রিকল ইট। এফডিআই তখন বলে যে না, ব্যান দিস ড্রাগ, এটা আর দেওয়া যাবে না। ওকে, আমরা জানি ফোকোমিলিয়া ইনসিডেন্ট, জানো তো, থ্যালিডোমাইড ডিজাস্টার। হ্যাঁ, তো লট অফ থিংস হ্যাপেন্ড, অনেক কিছুই হয়েছে। যেমন রিসেন্টলি একটা বেরিয়েছে বিল গেটস ফাউন্ডেশনের, ওরা আফ্রিকাতে বিভিন্ন কান্ট্রির উপর বিভিন্ন ভ্যাকসিনের ট্রায়াল করেছিল, এবং সেটা করতে গিয়ে বহু মানুষ মারা যান, এবং সেটাকে তখন টাকা দিয়ে সাপ্রেস করে দেওয়া হয়, এবং পরবর্তীকালে প্রথমে তো আমেরিকান গভর্নমেন্ট ওটা মানতেই চায়নি, এবং ইট ওয়াজ এফেক্টেড, লট অফ পিপল গট প্যারালাইজড। এটা স্টাডিটা আছে, পড়ে দেখুন নেটে। এবং বিল ক্লিন্টন লাস্টে তার জন্য ক্ষমা চান অফিসিয়ালি, এবং ক্ষমা চান, এবং ইউএস গভর্নমেন্টের তরফ থেকে হিউজ কম্পেনসেশন, $9 না $10 বিলিয়ন কম্পেনসেশন ওই আফ্রিকান কমিউনিটিগুলোকে দেওয়া হয়, বিকজ অফ দিস আনঅথরাইজড মেডিকেল প্র্যাকটিস। ওকে, লট অফ থিং হ্যাপেন্ড। আর কি ডেটাবেস তুমি দেখতে পারো? আরেকটা দেখতে পারো কি, যে সাপোজ হার্টের বিভিন্ন না অর্গানাইজেশন আছে, যেমন আমেরিকান কার্ডিওলজিক অ্যাসোসিয়েশন, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, ওকে, জয়েন্ট ন্যাশনাল কমিটি। এরা কি করে? এরা এই যে বললাম বিভিন্ন জার্নাল, বিভিন্ন নেচার পত্রিকা যা বেরোচ্ছে, বিভিন্ন ডেটাবেস থেকে সমস্ত ডেটা কালেক্ট করে এরা একটা গাইডলাইন তৈরি করে দেয়, যে হাইপারটেনশনে এই আমাদের ডায়াবেটিক হাইপারটেনশন কার্ডিয়াক অ্যাসোসিয়েশন থেকে আমরা এই বছরের গাইডলাইনটা পেশ করলাম ফর ইন্টারন্যাশনাল। That guideline is also very much reliable. You can rely on that guideline. যেমন হাইপারটেনশনের গাইডলাইন এবছর চেঞ্জ হয়েছে। ওকে, আনফরচুনেটলি ইন লাস্ট
100 ইয়ার্স হাইপারটেনশনের ডেফিনেশন চেঞ্জ হয়েছে অন্তত 10 বার। ওকে, কখনো বলা হয়েছে 140 থেকে 90 এর নিচে নর্মাল, ওষুধ দিতে হবে না। কখনো বলা হয়েছে 120/80 নর্মাল, এখন যেমন বলছে। ওকে, কখনো বলা হয়েছে 160/90, সেটাও হয়েছে JNC 7, তাতে বলা হয়েছিল 160 অব্দি যদি অন্য কোনো সিমটম না থাকে ইউ ক্যান ওয়েট। ওকে, তারপরে বলা হলো যে না 160 নয় 145 টাকা আমরা নামিয়ে আনছি। তো এগেইন ইয়ার অন ইয়ার এর গাইডলাইন চেঞ্জ হয়। ওকে, এর পেছনে লবিংও থাকে অনেক রকম। ওকে, আমি তোমাকে বলে রাখি, একটা উদাহরণ দিই। সাপোজ ফার্মা কোম্পানির লবিং কিরকম হতে পারে, ইউনাইটেড স্টেটসে হয় এগুলো, এবং সেটা লিগাল। আমাদের দেশে ইলিগাল, ওদের লিগাল, লিগালি ক্যান লবি। তো সাপোজ আমি বললাম যে হাইপারটেনশনের থ্রেশহোল্ড হচ্ছে 140/90। ওকে, মানে 140/90 উপরে গেলে ইউ উইল গিভ অ্যান অ্যান্টিহাইপারটেনসিভ, একটা প্রেশার ওষুধ দেবে, স্টার্ট করবে। তার নিচে তোমার দেওয়ার দরকার নেই। এবার এই ঘরে যতজন আছে, দেখা গেল একজনের হলো 140/90, আমারই হলো 140/90 উপর ব্লাড প্রেশার হলো, তোমরা আমাকে অ্যান্টিহাইপারটেনসিভ দিলে, হলো আমার ওষুধ বিক্রি হবে মাসে একটা, তাই তো? 10টা করে পাতা থাকলে মাসে 3 পাতা। ওটাই যদি আমি নামিয়ে চলে যাই 120/80-তে, ওকে, তাহলে তোমাদের 10 জনের মধ্যে 4 জনের 120/80 উপর পাওয়া যাবে। তাহলে তোমার অ্যান্টিহাইপারটেনসিভ সেল কটা হতে পারে? 4 × 3 12টা। তাহলে তোমার সেল বেড়ে গেল ট্রিপল। ওকে, so lot of things are there. Okay, those things are also to be counted, but at the end of the day you can rely on this association protocols. Okay, American Diabetic Association diabetes এর protocol করে দিয়েছে, hypertensive association hypertension এর protocol করে দিয়েছে। You can follow those protocols, no problem. So again ইন্ডিয়া গভর্নমেন্টের প্রোটোকল আছে, যেমন আমি দেখাচ্ছি JNC 8 হাইপারটেনশন গাইডলাইন অ্যালগরিদম। এটা হাইপারটেনশনের ক্লাস পরের মাসে আমি নেব, তখন তোমাদের বলবো JNC কি। জয়েন্ট ন্যাশনাল কমিটি বলে দিচ্ছে যে প্রেশার কত থাকলে, বয়স কত থাকলে কি ওষুধ দেবে না দেবে, কাকে কি দেবে। তো তুমি শুধু অন্ধের মতো ফলো করে যাও, ইট ইজ কারেক্ট, নো প্রবলেম। আর এটা কি এগেইন বলছি, যেগুলো এই ধরো অ্যাক্সেস ফার্মাসি। অ্যাক্সেস ফার্মাসি কি? অ্যাক্সেস ফার্মাসি এটা অনলাইন প্ল্যাটফর্ম বাই এলসেভিয়ার। ওকে, এটা কি করে, এগেইন ইউ ক্যান সাবস্ক্রাইব ইট, অ্যাক্সেস ফার্মাসি। অ্যাক্সেস ফার্মাসি সাবস্ক্রাইব করলে কি হবে, তোমায় একসঙ্গে মাল্টিপল বুকস অফ এলসেভিয়ার ইউ উইল গেট অ্যাক্সেস। ওকে, ডিজিটালি। ফর এক্সাম্পল দেখো, টাইটেলস ইনক্লুড ফার্মাকোথেরাপি, ফিজিওলজিক্যাল অ্যাপ্রোচ, গুডম্যান অ্যান্ড গিলম্যান, ওকে, হ্যারিসন, okay, drug information, guide to pharmacies, Goldfrank's toxicologic emergencies, all these books, 200 top drugs, all these things are available in Access Pharmacy. So again, Access Pharmacy is a good source of information, again electronic textbook, okay, or digital textbook. আর একটা হচ্ছে evidence based medical resource. Evidence based medical resource মানে it is a process for making disease management decisions by evaluating and rating the quality of the studies. মানে তুমি বিভিন্ন স্টাডি করে দেখলে, পড়াশোনা করলে, তোমার নিজের একটা ক্লিনিক্যাল তুমি প্র্যাকটিস করছো, সেটা দেখে তোমার আইডিয়া আছে, দিয়ে তুমি তোমার সুবিধা মতন একটা পিয়ার রিভিউড জার্নালকে বেছে নিলে যে আমি এটা ফলো করব। দ্যাট ইজ কল্ড এভিডেন্স বেস। অর্থাৎ তুমি সব পড়ে একটা ফাইনাল ডিসিশন নিজের নলেজ এবং নিজের ক্লিনিক্যাল ডকুমেন্টের উপর বেস করে, দ্যাট ইজ কল্ড এভিডেন্স বেস। As in the use of traditional drug information, tertiary and secondary databases, it is necessary to search more than one evidence-based medicine resource to get a complete picture. For example, Cochrane database. Okay, নাম মনে রাখো, Cochrane database. তাহলে available free resources for practitioner কি? একটা হচ্ছে PubMed, অনেকটাই ফ্রি বাট পুরোটা নয়। Cochrane library, clinical evidence, National Institute of Health, clinical, national US FDA again, and government যেগুলো আছে, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, তার যে প্রোটোকল ডেটা যেগুলো তুমি ইউজ করতে পারো ইন ইউর ক্লিনিক্যাল প্র্যাকটিস। আর কি আছে? ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। ওকে, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কি? ফার্মাকোপিয়া হচ্ছে যে দেখো, ইট ইজ অ্যান অফিসিয়াল বুক। এই যে অফিসিয়াল বুক contains the standards of the drugs and other related substances included in the pharmacopoeia. অর্থাৎ সমস্ত ড্রাগ যা ইন্ডিয়াতে আমরা ইউজ করতে পারি এবং ইন্ডিয়ানাইজ ডোজে। ওকে, সাপোজ তুমি যদি প্রোপানোলই বললে, প্রোপানোলল যদি গুডম্যান গিলম্যান খোলো, মনে রাখতে হবে গুডম্যান গিলম্যান ইজ ফর ইউএস কিন্তু। ওকে, আমরা ওটাকে স্ট্যান্ডার্ড মানি ইন্টারন্যাশনাল, বাট দ্যাট ইজ টার্গেট অডিয়েন্স ইজ ইউএস। গুডম্যান গিলম্যান যদি প্রোপানোলল ইন্ডেরাল খোলো,
দেখবে প্রোপ্রানোলের ডোজ স্টার্টিং আছে 40, 80, 160 ডোজে যদি প্রোপ্রানোল দাও আমাদের দেশে কাউকে, পেশেন্ট ওপিডিতে দিতে, ওপিডি থেকে বেরোতে, ওইখানে আসতে, গ্যারেজে আসতে আসতে অজ্ঞান হয়ে যাবে। আমরা ইন্ডিয়াল কত দিই? ইন্ডিয়াতে 10, 10, 20 মানে বিরাট ব্যাপার। খুব রেয়ার আমরা 40 দিই। মাইগ্রেনে ফ্লুনারিজিনের সঙ্গে অনেক সময় 40 দিতে হয়, তাও হার্ট রেট দেখে নিয়ে। ওকে, কমের দিকে থাকলে দেওয়া নেই। ওকে, তো সেখানে গুডম্যান গিলম্যান কিন্তু বলছে প্রোপ্রানোল দাও, স্টার্ট করো 40 থেকে। কেন? কারণ একটা আমাদের দেশের একজন নর্মাল যে পার্সন, তার যে বডি ওয়েট, তার যে এথনিসিটি, তার যে জেনেটিক মেকআপ, ওকে, তার যে হাইট, সবটাই আলাদা ওদের থেকে। ওদের নর্মাল অ্যাভারেজ হাইট 6 ফুটের উপর। ওকে, বডি ওয়েট অ্যাভারেজ 85+। ওকে, ডায়েটারি পুরোপুরি আলাদা, এনভায়রনমেন্ট আলাদা। ওকে, এভরিথিং ইজ ডিফারেন্ট। তো আমাদের দেশের জন্য ওটাকে করতে হবে, স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। দ্যাট ইজ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। ওকে, অর্থাৎ আমরা কত ডোজে দিতে পারি, কি ইনফরমেশন আছে ড্রাগ নিয়ে, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কিন্তু ইটস এ গুড সোর্স অফ ইনফরমেশন। ওকে, এবং প্রত্যেক বছর আপডেটেড হয়। এবং দেখো লাস্ট রিলিজ হয়েছে 9th এডিশন 2022, মনসুখ মান্ডব্যা, আমাদের এখন যে বোধহয় স্বাস্থ্যমন্ত্রী। তো 2022-তে আমাদের কিন্তু লাস্ট ইন্ডিয়ান ফার্মাকোপিয়া রিলিজ হয়েছে। আরেকটা কি যেটা বললাম, WHO এসেনশিয়াল মেডিকেল EML। দেখো EML ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সোর্স। 43 ইয়ার্স অফ হিস্ট্রি EML চলছে। 2922 committed decisions, 554 medicines, 397 disease covered, and now on also electronics. So WHO, World Health Organization, EML is a very reliable source for database. আরেকটা কি দেখো, এর বাইরে কি কোথা থেকে নিতে পারো? দেখো ওষুধটা যদি তোমরা খোলো, যে কোনো ওষুধ, দেখবে এর ভেতরে একটা প্যাকেজ ইনসার্ট থাকে, তাই না? হ্যাঁ, থাকে না? এই প্যাকেজ ইনসার্টটাও কিন্তু একটা খুব রিলায়েবল সোর্স। ওকে, বাট এইটা দেখে নিতে হবে। দেখো এটা কিন্তু কোম্পানি নিজের মতন ঘোরাতে পারে, তাই না? তাহলে দেখতে হবে যে এই ডেটাটা এর কোনো রেফারেন্স দেওয়া আছে কিনা। অর্থাৎ ও যে ডেটাটা বলছে, যে ক্লেম করছে যে ড্রাগটা এতটা ভালো কাজ করবে, এইটা সাইড, এবং এতে কিন্তু সাইড এফেক্টও লেখা থাকে, যে ড্রাগে অ্যাডভার্স এফেক্ট কি হতে পারে, ড্রাগ তুমি কখন দেবে, ব্রেস্ট ফিডিং কেসে দেবে কি দেবে না, টেরাটোজেনিক হতে পারে কি হতে পারে না, বাচ্চাদের কত ডোজে দেবে, দিতে পারো কিনা, নিওনেটসে দেবে কিনা, সবকিছু এতে কিন্তু লেখা রয়েছে। কিন্তু এটা তুমি একটা ডেটাবেস হিসেবে ইউজ করতে পারো, বাট নট এ ভেরি গুড ডেটাবেস। ওকে, ইউ ক্যানট কল ইট প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, ইটস এ গুড ডেটাবেস। বাট যদি এটাতে রেফারেন্স দেওয়া থাকে যে কোথা থেকে পাচ্ছ, হ্যাঁ, এই ডেটাটা কোথা থেকে পেয়েছে, অ্যাডভার্স এফেক্ট পেয়েছে, কোথা থেকে ডেটা পেয়েছে, যেটা মোস্ট অফ দ্য কেসে লেখা থাকে না। ওকে, দেন ইফ ইট ইজ রিটেন, দেন ইট ইজ এ গুড ডেটাবেস। ওকে, আরেকটা খুব পুয়ার ডেটাবেস হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা যেটা ডক্টরের চেম্বারে দেখায়। এটাও তোমাদের পরীক্ষায় একটা পার্টে আসবে। এটাকে আমরা বলি DPL, ড্রাগ প্রমোশনাল লিটারেচার। এতেও কিন্তু অনেক কিছু লেখা থাকে। দেখো এই যে এইটা ওষুধটা দিলে প্যান্টোপ্রাজল, এসোমিপ্রাজল, আমাদের কোম্পানির ওষুধ দিলে দেখুন 81% রেজাল্ট বলবে তোমার চেম্বারে। ঠিক আছে, তো তাতে দোষ নয় কোনো। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তিনি তার সীমিত সীমাবদ্ধ নলেজের মধ্যে যতটুকু তাকে তিনি শিখেছেন, জেনেছেন, তার উপর বেস করে তাকে মার্কেটিং করতে হয়, মার্কেটিংটা করে যাবেন। বাট ওয়েদার ইউ উইল রিলাই অন দ্যাট অর নট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তুমি কি করে রিলাই করো? তুমি খুঁজবে যে এই যেটা পেয়েছে এর কোনো অথেন্টিসিটি আছে, কোনো জার্নাল মেনশন করা আছে কি, কোথা থেকে এই ডেটাটা পেলো। ওকে, কোনো ইন্ডেক্স জার্নাল, যেমন দেখালাম নিউ ইংল্যান্ড জার্নাল, সেটা পাবমেডে আছে কি। ওকে, দেখো এখানে কিন্তু জার্নালের ডিটেলস দেওয়া রয়েছে, এখানে জার্নালের ডিটেলস দেওয়া রয়েছে। এটা বোধহয় সোমপ্রাজ খুব ভালো কোম্পানি, নামি ওষুধ। দেখো এখানে কিন্তু জার্নালের ডিটেলস এখানে দেওয়া রয়েছে। সো হোয়ার দিস ডেটা ইজ ফ্রম, it is written, but many drug promotional literature it is not written. So whether this DPL is justified or not, you cannot assess until and unless there is again like package insert, there should be a reference written where from this data is they have gotten it. Okay, otherwise it's not reliable. এতক্ষণ তো গেল হচ্ছে তোমরা। এবার ধরো পেশেন্টকেও সচেতন করে দেওয়া উচিত। যেমন পেশেন্ট, ওই যে বললাম, গুগল সার্চ করলে চ্যাট জিপিটি সবকিছু বলে দেবে,
A to Z যা জানেও সব বলে দেবে, তা তো হতে পারে না। পেশেন্ট কোথা থেকে পেতে পারে? খুব ভালো সোর্স হচ্ছে ডেইলি মেড অ্যান্ড মায়ো ক্লিনিক। মায়ো ক্লিনিক তোমরা হয়তো দেখে থাকবে, গুগলে সার্চ করলে মায়ো ক্লিনিক আসে। ওকে, পেশেন্ট যদি কিছু কোয়ারি করতে চায় তাকে বলতে হবে আপনি মায়ো ক্লিনিকে পড়ুন। মায়ো ক্লিনিক কি? মেডিকেল টার্মগুলোকে ছাড়িয়ে যতটা সম্ভব লুসিড ল্যাঙ্গুয়েজে একটা ডিজিজ বা একটা ওষুধের সম্বন্ধে লেখা থাকে, যতটা ইজি করা যায়, এবং এটাও লেখা থাকে ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি ইউ ক্যান কন্ট্যাক্ট ইউর ডক্টর। ওকে, সো ইনফরমেশনটা যতটুকু দেওয়া দরকার ততটুকু থাকে, ডিজিজ ওরিয়েন্টেড থাকে, এবং অজস্র ইনফরমেশনের মধ্যে হারিয়ে যাওয়ার চান্স থাকে না পেশেন্টের। ওকে, যেমন আমি দেখাচ্ছি, দেখো এখানে যদি মায়ো ক্লিনিক বলে সার্চ করো, দেখো দিয়ে দেবে মায়ো ক্লিনিক হাইপারটেনশন, পালমোনারি হাইপারটেনশন, এটসেট্রা এটসেট্রা। এবং দেখো মায়ো ক্লিনিক বলে এসে গেল, ওয়ার্ল্ডস বেস্ট হসপিটাল অনলাইন, এবং ট্রান্সফর্মিং ইয়ং। এখানে তুমি ডিজিজ বা কন্ডিশন বা ওষুধ যাই তুমি সার্চ করো, ইট উইল গিভ দ্য রেজাল্ট। ওকে, তাহলে দেখো একজন কনজিউমার 4-5টা জিনিস তাহলে কিন্তু দেখবে, একটা তাকে শিখাতে হবে যে এই 4-5টা জিনিস আপনি দেখবেন বিফোর ইউ রিলাই অন এ ইনফরমেশন। কি কি? যেমন সোর্স অফ ইনফরমেশন, হোয়াট অর হু ইজ দ্য অর্গানাইজেশন অর পার্সন রেসপন্সিবল ফর দিস সাইট। আমি একটা সাইটে পেয়েছি, ওই সাইটটা কার? ওকে, যদি ওটা গ্যাস্ট্রাইটিসে লেখা থাকে আর কোনো সোমপ্রেস ডি ওটাকে স্পন্সর করে, তাহলে সে সাইটের কোনো ভ্যালিডিটি নেই, রাইট? আমি একটা ফার্মা কোম্পানি, আমি তোমাকে বললাম যে তোমরা সবাই ফার্মাকোলজিস্ট, তোমরা আমাকে একটা 6 মাস স্টাডি করে আমারই ওষুধের গুণাবলীগুলো স্টাডি করে একটা সুন্দর প্রেজেন্টেশন করে তোমরা আমাকে দাও। যদি তোমরা একটা সবকিছু স্টাডি করে একটা ভালো রেজাল্ট দেখাতে পারো, আই উইল গিভ $100 million ফর দ্য স্টাডি। আর যদি দেখাতে না পারো, ইউ উইল গেট নাথিং। তো তুমি কি করবে? কি করবে? ভালোটাই দেখাবে, 100 million কে নেবে না, রাইট? লজিক্যাল, ইটস নট নো হার্ম ইন ইট। ওকে, তাহলে কি করবো আমি যত বাজে স্টাডিগুলো হচ্ছে সেগুলোকে বাদ দেবো, শুধু ভালো স্টাডিগুলোকে একটা টানেল ভিশন করে স্টাডি বানালাম, তাতে রেজাল্টও এরকম দেবে 80, 81 সবাই, আমি 91। বাট হোয়েদার দ্য স্টাডি ইজ গুড অর নট। ওকে, কি করে বুঝবে? ওই স্টাডিটা কোথাও পাবলিশ হয়েছে কিনা কোনো বড় জার্নালে, তাহলেই বুঝে যাবে। ওকে, তাহলে হু ইজ দ্য অর্গানাইজেশন, হোয়াট ইজ দ্য পার্সন রেসপন্সিবল। কস্ট অফ দ্য অ্যাক্সেস, মানে ডাজ দি সাইট ওয়ান্ট এনিথিং ফ্রম ইউ ইন রিটার্ন, ইফ সো হোয়াট অ্যান্ড হোয়াই ইজ নেসেসারি ফর গেনিং অ্যাক্সেস ফর দ্য ইনফরমেশন। ওকে, বাট কারেন্টলি মোস্ট অফ দ্য গুড সাইটস দে ডিমান্ড সাম অ্যামাউন্ট অফ মানি। কোয়ালিটি অফ ইনফরমেশন, দেখো কোয়ালিটি অফ ইনফরমেশন হচ্ছে যে কে দিচ্ছে। মানে সাপোজ আমি একজন ইউটিউবার, আমার মনে হলো যে আমি একটা আপেলের গুণাবলী দিয়ে একটা ভিডিও করে দেবো, আমি করে দিলাম, কিছু বিতর্কিত কথাও বলে দিলাম, মার্কেট হয়ে গেল, ভিউয়ারশিপ বেড়ে গেল। কি ফ্যাক্ট কি না? চায়না এই বছর, এই বোধহয় এই জানুয়ারি মাসেই চায়নাতে কিন্তু রুলস হয়ে গেছে। অর্থাৎ চায়নাতে বলছে যে তুমি হেলথ কেয়ার প্রফেশনাল, তুমি কন্টেন্ট ক্রিয়েটার, তোমার কি যোগ্যতা আছে তুমি আগে জমা দাও গভর্নমেন্টের কাছে। সেটা অনেকে বলতে পারে বাক স্বাধীনতা হরণ বা হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ আমার বেসিক রাইটস, হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, বাট হোয়াট এভার ইট ইজ, দিনের শেষে কিন্তু এটা ঠিক কথা যে আমি একজন ইউটিউবার, আমার হেলথ কেয়ার ক্রেডেন্সিয়াল কি আছে বিফোর আই এম কমেন্টিং অন দিস থিং, বিকজ অন মাই সোর্স, on basis on that reliability many people will consume it, right? শাহরুখ খান পান মশলা কেন অ্যাড দেয়, এ নিয়ে অনেকে প্রশ্ন তোলে, আবার অনেকে বলে কেন আমি একটার অ্যাড দিতে পারি, তাই না? সো whether you will buy it or not, অ্যাড দেওয়া মানে কিন্তু it is promoting দিনের শেষে, রাইট? গুড ব্যাড এথিক্যাল আনএথিক্যাল অন্য প্রশ্ন, বাট দিনের শেষে প্রমোশন। সো ডিপেন্ডিং, শুধুমাত্র প্রমোশন হলো একটা স্টাডির আড়ালে, আর তুমি সেটা মেনে নিলে কনজিউমার মানতে পারে, তুমি ডক্টর মানবে না। সো ইউজেবিলিটি, ডাজ দ্য ওয়েবসাইট প্রোভাইড ইনফরমেশন সাচ আস সাইট ম্যাপ, কন্ট্যাক্ট ইনফরমেশন, মিশন আর পারপাস অফ দ্য স্টেটমেন্ট or the best way to use the site. So because of base, so source of information, cost of access, quality of information and usability, based on this you can determine, or a patient can determine whether the search is correct or not. তাহলে মোদ্দা কথা, আমরা যখন সার্চ করব আমরা ইন্টারনেটে বেসিক্যালি পাবমেড বা গুগল স্কলারের মতো সাইটের উপর ভরসা রাখবো বিং এ ডক্টর, বা কোনো অরিজিনাল রিসার্চ আর্টিকেল খুঁজে নেব, সেটা পড়ে নেব, বা কোনো ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, হার্ট অ্যাসোসিয়েশন, জয়েন্ট ন্যাশনাল কমিটি, এরকম কোনো ডেটাবেস পড়বো না, তো কি একটা গুগল খুলে যা পেলাম ডায়াগনোসিস দিয়ে দিলাম,
এটা করব না। আর পেশেন্টদেরও বলবো গুগল থেকে না পড়ে আপনারা মায়ো ক্লিনিক এই ধরনের কোনো সাইট থেকে আপনারা এটা পড়ুন, যে সাইটটা ডেটাবেসটার অথেন্টিসিটি আছে। ওকে, সো দ্যাট সামস আপ দ্য সোর্সেস অফ ড্রাগ ইনফরমেশন।